শব্দ কিন্তু আসছে, আমি কিন্তু অবাক হয়েছি। আপনি এটা পেয়েছেন? দোকানে আসছে না? আমরা আজকে যাচ্ছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা জমিদার বাড়িটি দেখার জন্য। এই নলডাঙ্গা জমিদার বাড়ির ইতিহাস যেটি জানা যায় তা হচ্ছে, এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন জমিদার কাশীনাথ লাহিড়ী। কোচবিহার রাজা রাজেন্দ্র নারায়ণ মারা গেলে বন্দী মহারাজা ধৈর্যেন্দ্র নারায়ণের সমর্থকরা তার নাবালক পুত্র ধৈর্যেন্দ্র নারায়ণকে 1772 থেকে 1774 সালের মধ্যবর্তী সময়ে সিংহাসনে বসান। তখন নাবালক রাজার অভিভাবক রানীমাতা কামদেবেশ্বরী দেবী সর্বানন্দ গোস্বামীকে নিজ উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন। এ সময় সর্বানন্দ গোস্বামীর পরামর্শে রানীমাতা কাশীনাথ লাহিড়ীকে কোচবিহারের নতুন মহারাজার খাসনবিশ নিয়োগ করেন। এভাবেই সর্বানন্দ গোস্বামীর পৃষ্ঠপোষকতায় কাশীনাথ লাহিড়ী কোচবিহার রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, বন্দী মহারাজকে মুক্ত করার জন্য সর্বানন্দ গোস্বামী ও কাশীনাথ খাসনবিশ রংপুরে এসে কোম্পানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সামরিক সাহায্যের ব্যবস্থা করেন এবং ভুটানে বন্দী মহারাজকে মুক্ত করে 1773 সালে সেখানে নিয়ে আসেন। ফলে উভয়ের ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। কাশীনাথ লাহিড়ী খাসনবিশ ছাড়াও রাজস্ব আদায়ের অতিরিক্ত দায়িত্ব লাভ করেন। এমত অবস্থায় সর্বানন্দ গোস্বামী ও কাশীনাথ লাহিড়ী 1775 খ্রিস্টাব্দ থেকে 1778 খ্রিস্টাব্দ পর্যন্ত বহু প্রকেশমোত্তর সম্পত্তির মালিক বনে যান। এভাবেই চলতে থাকে নলডাঙ্গা জমিদার বাড়ির কার্যক্রম। আমরা যে জিনিসটি এখানে জানতে পারি, এই কাশীনাথ লাহিড়ী তার বংশধরই হচ্ছে উপমহাদেশের একজন প্রখ্যাত নাট্যকার, চলচ্চিত্রকার এবং শিল্পী বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব তুলসী লাহিড়ী। আমরা যখন এই বাড়িটিতে যাই, এই বাড়িটিতে এই জমিদারি বাড়ির ধ্বংসাবশেষ বলতে কিছুই নেই। আছে শুধু একটি অর্ধ ভগ্ন সীমানা প্রাচীর এবং এর পিছনে একটি জমিদার আমলে প্রতিষ্ঠিত মন্দির। আমরা এখানে যাওয়ার পর এখানে তুলসী লাহিড়ীর বংশধর অর্থাৎ তার নাত ও এক নাতি এখানে বসবাস করেন। তাদের দ্বারা নতুন প্রতিষ্ঠিত যেই বাড়িটি রয়েছে সেই বাড়িতে তারা বসবাস করেন এবং পাশেই পূর্বের একটি কাচারি ঘর রয়েছে এবং সেই কাচারি ঘরে তুলসী লাহিড়ীর ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র সেখানে রয়েছে এবং একটি চিত্রকল্প রয়েছে তুলসী লাহিড়ীর ছবি, এবং এর বাড়ির সীমানা প্রাচীরের বাহিরে সেই পুরাতন মন্দিরটি রয়েছে। আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন ঠিক দুপুর 12টা বাজে, 10 মিনিট কম 12টা বাজে। আমরা আসলে এই প্রত্নতাত্ত্বিক স্থানটি ঘুরে মোটামুটি ভালো লেগেছে, কিন্তু আমরা একটু আশ্চর্য হয়েছি এবং আমি যতটুকু আমরা উপলব্ধি করেছি, এখানে হচ্ছে এই মন্দিরটিতে বর্তমানে কোনো পূজা অর্চনা হয় না এবং এই মন্দিরটির পাশেই অর্থাৎ পুরাতন জমিদার বাড়ির পিছনে একটি বিশাল বড় দিঘি রয়েছে। আমরা এই মন্দিরটি ঘুরে ঘুরে দেখলাম এবং মন্দিরটির ভিতরের ছবি যখন আমি ধারণ করার জন্য খুব কাছাকাছি গিয়েছিলাম, তখন আমরা সেখানে একটি অস্বাভাবিক শব্দ শুনতে পেলাম এবং আমার সফর সঙ্গী যিনি সাথে ছিলেন সেও একই রকম শব্দ শুনতে পায় এবং আমরা কিছুটা ভীত সন্ত্রস্ত হই এবং আতঙ্কিত হই। কারণ হচ্ছে সংস্কৃতি বা আঞ্চলিক প্রবাদ আছে, ঠিক দুপুর সময়, ভর দুপুর সময় যে কোনো পুরাকীর্তি বা পুরাতন স্থাপনা বা গভীর জঙ্গল এই সকল জায়গায় সাধারণত বদ, জিন বা অন্যান্য দেও দানবের আনাগোনা থাকে। তো আমরা কিছুটা হাস্যস্কর হলেও সেই সকল বিষয় মাথায় রেখে এবং সেই অনাকাঙ্ক্ষিত শব্দটি শোনার পরে দুজনেই কিছুটা আতঙ্কিত হয়ে এবং এই পুরাতন মন্দিরটির পাশ থেকে খুব দ্রুত সময় সরে আসলাম। সত্যিকারের আশ্চর্য জিনিসটা আমাদের সামনে এখন কথাবার্তা শব্দ করে নিয়েছে, ভিতর থেকে শব্দ বুঝে দুনিয়া একটা শব্দ কিন্তু আসছে, আমি কিন্তু অবাক হয়েছি। আপনি এটা পেয়েছেন? দোকানে আসছে না? আমি মনে করছি আমি বসা থেকে উঠলাম বিদায় আমার কানের মধ্যে একটা মানে ভিন্ন টাইপের শব্দ হলো কিনা, শব্দ কিন্তু আসছে।
ভয় পাইছি বলবো না, আবার এটাকে পুরোপুরি অস্বীকার করবো না। একদম কাছ থেকে, এখন বাজে দুপুর 10 মিনিট কম 12টা, আমি ভিডিও করতেছিলাম। একদম কাছ থেকে ভিডিও করার ঠিক মুহূর্তে একটা অনাকাঙ্ক্ষিত শব্দ মনে হলো। একদম এপাশে পরিবেশটা ভুতুরেই, দুপুর 12টা বাজে, বহু শতাব্দী পুরনো মন্দির। বিদায়। আজকে ভালো লেগেছে উপমহাদেশের একজন প্রখ্যাত সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব তুলসী লাহিড়ীর জন্মস্থান এবং তার বংশের লোকজনের সাথে পরিচিত হয়ে আমরা বেশ কিছুক্ষণ কথা বললাম তুলসী লাহিড়ীর নাত বউ আমাদের শ্রদ্ধেয় বৌদির সাথে, এবং সেখানে আমরা কথা বলে আমরা বিভিন্ন বিষয় জানতে পারলাম তুলসী লাহিড়ী সম্পর্কে। আমাদের মতো এখানেই শেষ, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে পরিচিত হতে বাংলার পথপ্রান্তরে। আসসালামু আলাইকুম।